এটা একটা আবাসিক এলাকা, মানে কোনো যেমন আমাদের এদিকে পিঙ্ক সিটি, রূপায়ণ সিটি এরকম আছে না, এরকম এটা একটা এলাকা। ভিতরে বাসা আছে, ভাড়া থাকে মানুষ। পার্কিং এর সুন্দর জায়গা আছে। আমরা বের হইলাম একটু আজকে, প্রতিদিন তো বাসায় থাকি, তো শরীর ভালো থাকে না বিধায় আসলে কোথাও বের হইতে পারি না। তো আজকে মনে হইলো যে একটু বের হই, ওয়েদারটাও সুন্দর, আজকের চমৎকার একটা ওয়েদার। মেয়েরা বাসায় নাই, কাজে গেছে। মেয়েরা আসতে আসতে মানে 8টা, 8:30 বেজে যাবে আজকে। আর এখানে তো আসলে মাগরিব হয় প্রায় 9:15টার দিকে। তো আসর নামাজটা পড়ে আমরা দুইজনে যতদিন বের হই তখন আসর নামাজটা পড়ে বের হই, লং টাইম বাইরে থাকা যায়। ওইটা হচ্ছে মেইন রোড, ওইটা দিয়ে কি ক্যালগেরি যায়? হ্যাঁ, মেইন রোড থেকে তারপর সাউথের দিকে যাইতে হয়, সাউথের থেকে তারপর ক্যালগেরির দিকে। তো এইটা কোন দিকে গেছে? ডান দিকেরটা? এটা ওয়েস্টের দিকে যায়। কি যে সুন্দর। কে? আরে না, কি সুন্দর দেখেন, ঘাস দেখলেই মনে হয় যে বসে যায় ঘাসের মধ্যে। দেখেন ঘাসগুলি দেখলেই মনে হয় যে ঘাসের মধ্যে বসে যাই, এত চমৎকার সবুজ। এই যে এটাও হচ্ছে আবাসিক এলাকা, এগুলো হচ্ছে ফ্ল্যাট সিস্টেম। কি পরিমাণ গাড়ি যায় দেখেন। লোকটা এমন করলো কেন? দেখছে পুরোটাই হচ্ছে ইউনিভার্সিটি এলাকা। তো এই যে আবাসিক বাসাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই স্টুডেন্ট থাকে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে এবং এই কান্ট্রি থেকে এসে এখানে এক একটা বাসায় 4 জন 6 জন এরকম করে করে থাকে, দোতলায় নিচতলায়। প্রচুর স্পিডে গাড়ি যায়। এত সুন্দর ঘাস, মনে হয় যে ঘাসের মধ্যে ঘুমায় থাকি, চমৎকার। আর যদি এটা ওয়েদারটা ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই। দেখেন আকাশটা কি সুন্দর, মেঘা, মনে হয় যে মেঘ আসবে এরকম, বা বৃষ্টি আসবে।
মান্নাদের গান গাইতেছো? হ্যাঁ, তুমি কার গান গাইতেছো? গাই, আমি গান গাই, কতজনের কথা মনে পড়ে। আজকে তারা যদি আমার সাথে থাকতো, আহা হাত ধরে হাঁটতাম, আহা কত কথা তাদের সাথে আমার, আহা। কোথায় যে গেল। ফেসবুকে খুঁজে পাও না? ফেসবুকেও পাই না, কোথাও পাই না, কোথায় আছে কে? চোখে বলো না, চোখে পানি এসে পড়ছে। মনে পড়ে আমার। কি মনে পড়ে না? কি বললা? বললাম যে মনে পড়ে, এক সময় তো ভালোবাসা ছিল না। হ্যাঁ, তো এখন খুঁজে বের করো। এই ডিজিটাল যুগে যদি খুঁজে না বের করতে পারো তাহলে তো ওই যে ইয়েতে এইটাই একটা মানে শেয়ার কি, মানে বেদনার মধ্যে আনন্দ আর কি, না পাওয়ার মধ্যে সুখ আছে, সেটাই আর কি। একটা গান আছে না, এটা কি জানো, ভুলেও তো যাই। হাঁটতে হাঁটতে দেখবেন যে একটু পর পরে একটু বসার জায়গা আছে, বসে গেলাম অলরেডি। আমাদের মতো বৃদ্ধদের জন্য এরকম হাঁটতে হাঁটতে দেখবেন যে বসার জায়গা আছে, তো একটু বসে নেই, রেস্ট নেই, তারপরে আবার একটু হাঁটি। মানে কানাডিয়ান গভর্নমেন্ট জানে যে আমাদের মতো বৃদ্ধরা বেশি হাঁটতে পারে না, তাই একটু পর 100 ফিট পর পর এরকম বেঞ্চ আছে বসার, একটু বসবো, রেস্ট নিব, তারপর আবার হাঁটবো। আজকে মে মাসের 17 তারিখ, এখনো ঠান্ডা যায় না। সবচেয়ে মজার ব্যাপার যে আমরা শুনছিলাম যে এপ্রিলেই মনে হয় ঠান্ডা সব চলে যায়, কিন্তু না, মেতে এসেও দেখা যাচ্ছে যে আজকে না, প্রতিদিন না, হঠাৎ করে দেখা যায় যে আজকে ঠান্ডা, কালকে আবার দেখা যাচ্ছে প্লাস অনেক 20-22 এরকম, কিন্তু প্লাস থাকা অবস্থায়ও কিন্তু অনেক ঠান্ডা, কারণ যেদিন বাতাস থাকে মানে ইম্পসিবল মানে কারোর জন্য সহ্য করা আর কি। যারা ইউজ টু হয়ে যায় তাদের জন্য ঠিক আছে। যাই হোক, আমরা মেইন রোডের সামনে আসছি, এসে একটু বসলাম। দেখেন বাসগুলি কি সুন্দর। এখানে পাখির প্রচুর ডাক শুনতে পাবেন, যে কোনো একটা পাখি ডাকতেছে। এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে আকাশটা সুন্দর এই কারণে, কানাডার আকাশ কি আল্লাহ আলাদা করে বানাইছে? কানাডার আকাশটা আল্লাহ আলাদা করে বানায় নাই, কিন্তু আকাশের মধ্যে এখানে আসলে ধুলা নাই এবং গাড়ির ধোঁয়া নাই, কলকারখানার ধোঁয়া নাই, এই কারণে পলিউশন না থাকার কারণে এই মানে যত বেশি ধোঁয়া হবে এগুলো তো উপরে উঠে মেঘের সাথে মিশলে মেঘের কালারটা ডিসকালার হয়ে যায়, কিন্তু এখানে মেঘের কালারটা ডিসকালার হয় নাই, কারণ এখানে এরকম কোনো ধোঁয়া নাই, যার কারণে আকাশটা নীল। মানে এটা কোনো লজিক না, আকাশ কত দূরে, মানে মেঘ কত উপরে আছে, তোমার ধোঁয়া কি আর ওই পর্যন্ত যায় না? মেঘ আসলে কিন্তু এত দূরে না। এইটা না বলো যে বাংলাদেশে আমরা এরকম আকাশ দেখার সুযোগ নাই। হ্যাঁ, আমরা আকাশের দিকে তাকানোর মতো অবস্থা না, আমরা তাকাই মানুষের দিকে, কাকে কি ক্ষতি করা যাবে, কার কিভাবে কি করা যাবে, এইসব নিয়ে ব্যস্ত থাকি। আকাশ দেখার মতো আমাদের মন মানসিকতা থাকে নাকি ঢাকায় আসলে আকাশ দেখার মতো মন মানসিকতা নাই। সেটা আবার উঠলাম একটু হাঁটি, ঘাসগুলি দেখায় শুধু, এত সুন্দর। আমাদের 2টা খরগোশ আছে, কুমিল্লা রেখে আসছি ঢাকা থেকে গিয়ে আমার ভাইয়ের বাসায়, তো ওদেরকে এখানে ছেড়ে দিলে কি যে মজা পাইতো, কিন্তু খরগোশ আল্লাহর রহমতে একবার ছাড়লে তো আর হাতছাড়া হলে আর খুঁজে পাবো না। ওরা এত লাফ দিয়ে চলে যায়, অনেক লাফায় ওরা। তো এখানে হরিণ আসে প্রতিদিন, বাসার সামনে 1, 2, 4, 5টা হরিণ আসে, খরগোশ দেখা যায়, বন্য খরগোশ, আর প্রচুর পাখি আছে, পাখির কিচিরমিচির। কালকে পরশুদিন রাতে আমি ঘুমাতে পারি নাই, কেন যেন ভোরবেলায় আমি যখন ফজর নামাজ পড়ে দাঁড়ালাম বারান্দার জানলার কাছে, তখন দেখি অনেক পাখি, এত চমৎকার লাগতেছিল।
ঘুম হয় না দেখে মেজাজ খারাপ ছিল, ওই জন্য ফোনটা এনে একটু ভিডিও করব সেই অবস্থা ছিল না। যাই হোক, দেখেন রোদের মধ্যে কিন্তু আমরা হাঁটছি, প্রচণ্ড রোদ, কি যে সুন্দর। ভাই রে ভাই, কি যে গাড়ি, মানে এবং স্পিড, মানে স্পিড লিমিট বলা থাকে, কোন জায়গায় 60, কোন জায়গায় 100-এর উপরে, কোন জায়গায় 120, এগুলি সবই বলা থাকে। আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে কানাডায় দেখলাম যে প্রতি বাসায় 2-3টা করে গাড়ি, মানে এক একটা ফ্যামিলির। আর ভুটানে সেম অবস্থা, ভুটান তো পাহাড়ি এলাকা, ওইখানেও দেখলাম যে এক একটা ফ্যামিলিতে 3-4টা করে গাড়ি। কারণ এখানে তো উপায় নাই হাঁটা ছাড়া, আপনার গাড়ি না থাকলে। ওই যে ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে একদম দূর থেকে, একটু জুম করে দেখাই, পুরোটা দেখা যায় না, একটা বিল্ডিং দেখা যায়। এটা তো বিশাল বড় ইউনিভার্সিটি, মানে কয়েক কিলোমিটার হাঁটতে হয় ভিতরে। তো আমরা সবসময় সামনেটাই একটু ভিডিও করি বা দেখি। এই দেখেন পাখিগুলি উঠছে, আওয়াজ করছে। এই কি পাখি এটা? আমরা যাবো না, হাত দিয়ে ইশারা দাও। না না, আমরা যাবো না, যে এটা ইশারা দিয়ে দাও, নাহলে তারা থাকবে ওরা। ওই মাথায় গেলে ওরা মনে করছে। সব গাড়ি দেখেন অটোমেটিক দাঁড়ায় যাবে, মানে এখানে পুলিশ নাই, কেউ নাই, ট্রাফিক নাই, কিন্তু যেই লাল বাতি বা হলুদ বাতি চলবে সাথে সাথে দাঁড়ায় যাবে, কোনো কথা নাই। আমার মনে আছে আমরা মালয়েশিয়াতে গেছিলাম, ফেরার পথে তো আমরা ভোর রাতে হচ্ছে আমাদের, না না ভোরে, হ্যাঁ হ্যাঁ আবার ব্যাক করবো, একটু বলি। তো ভোর রাতে হচ্ছে আমাদের ফ্লাইট, হ্যাঁ হ্যাঁ ফ্লাইট ছিল ভোরে। তো আমরা হোটেল থেকে কত 4:30টার দিকে মনে স্টার্ট করেছি, বা আর একটু আগে। তো এয়ারপোর্টে যাচ্ছি, একটা একদম কিছু জায়গা জঙ্গলের মতো পড়ে, অন্ধ মানে চতুর্পাশে কেউ নাই। তো ড্রাইভারকে বললাম যে সে গিয়ে দাঁড়ায় আছে ও যে মোড়গুলিতে আর কি। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি চলে যাও, এখন এত ভোরবেলা কেউ তো নাই এখানে, অসুবিধা কি। সে রেসপন্স করলো যে না, এটা আমাদের রুলস, যেখানে মানে রেড কালারের বাতি চলবে আমাদেরকে দাঁড়া থাকতে হবে, এবং দাঁড়াবই। এটা আমি বলে না, সবাই দাঁড়াবে। কি সুন্দর একটা বাসা, দেখেন ফুল গাছগুলি ফুল ধরে আছে, কি চমৎকার। তো শুধু মনে হয় আমাদের দেশেই আমরা এটা মানি না, বা আরেকটা আছে কোনো আশেপাশে কয়েকটা কান্ট্রি, সব দেশে কিন্তু এসব রুলসগুলি মেনেই হচ্ছে তারা গাড়ি চালায়। এই গাছটাকে কি বলে জানি না, এত সুন্দর এই গাছটা, গোড়াটা সবচেয়ে সুন্দর লাগে। কাটা আছে গাছ। এখন বাজে 7টা, না 7:05 বাজে আমার মোবাইলে। এদিক দিয়ে যাওয়া যাবে? আমরা বাসা থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি।
মানে আমি তো হাঁটতে পারি না, তারপর আজকে কোন সাহস করে হেঁটে চলে আসলাম, দেখা যাক কি হয়। কি সুন্দর গাছগুলি দেখেন, ফুলগুলি দেখেন, মানে দেখার মতো। ইন্ডিভিজুয়াল বাড়ি, এটা অ্যাপার্টমেন্ট বা কোনো অফিস হবে না। এটা কি অফিস না? না না, এটা বাসা, অ্যাপার্টমেন্ট। তাই? এটা একটা অ্যাপার্টমেন্ট, অনেক বড়। থাকে সে কে? তারপরে ওই যে আরেকটা মেয়ের কথা বললো না, প্রাপ্তি, যে বাসা ছাড়ে না, এখানে থাকে। দেখেন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে কত স্পেস আছে। ওই স্পেসে হচ্ছে গাড়িগুলি রাখে, অনেক বড় স্পেস। যে কোনো মার্কেটে যাবেন, যে কোনো মলে যাবেন, মলের সামনে হচ্ছে এত বড় স্পেস রাখে গাড়ি পার্কিংয়ের। মানে এটা দেখা, এইটি সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে দেখতে। তমাল, একটা কুকুর আসতেছে, প্লিজ আমাকে একটু হেল্প করো, একটু সাইডে দিয়ে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, এখানে বিকাল হলেই সবাই কুকুর নিয়ে বের হয়, এবং এটাই হচ্ছে তাদের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আর কি। কুকুরটাকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দিন আমাকে যেভাবে অ্যাটাক করছে, এরপর থেকে কুকুর অনেক ভয় পায়। এই যে দেখেন করে কি। ওই দিন আমরা যে ঘুরতে গেলাম, ওই মহিলাগুলো কিন্তু বেল্ট রাখতে পারতো কুকুরের গলা। হ্যাঁ, ওইটা যে ওপেন স্পেস ছিল, ওই জন্য না। মানে কুকুর ওই যে পুকুরে ইয়াতে নদীতে নামে, যে খালের মধ্যে নদীতে নামবে, তারপরে হচ্ছে ওপেন স্পেস বলতে ওইখানে মানুষ তেমন নাই। দেখেন মানুষের যে ব্যাকইয়ার্ডে না বাস্কেটবল খেলার স্পেস করেছে তারা। কেমন জানো, একটু অর্গানাইজড না, খুব সুন্দর করে। এত বড় ব্যাকইয়ার্ডটা কত সুন্দর। আমাদের দেশে যদি এরকম ব্যাকইয়ার্ড থাকতো, আমরা কত সুন্দর করে রাখতাম, কিন্তু তারা না, এটা করে না। কেমন জানো, তাদের বাসার ভিতরে গেলে তো অবাক হয়ে যায় যে কিভাবে তারা এত উন্নত কান্ট্রি, তাদের জামা কাপড় সুন্দর, ওরা দেখতে সুন্দর, ওদের অনেক দামি দামি গাড়ি আছে, বাট ওদের বাসার ভিতরটা খুবই খারাপ অবস্থা, খুব গুছানো না। আমাদের সাথে যে মেয়েটা থাকে কানাডিয়ান, এই মেয়েটা যে কি ধরনের, মানে যাই হোক, মানে এটা বলাটা ঠিক হবে না, মানে এটা অবাক হয়ে যায়। একটা এত উন্নত কান্ট্রি, কিন্তু তারা ফ্যামিলির কেমন জানো। এই গাছটা কিন্তু পুরাই পিঙ্ক ছিল, আস্তে আস্তে পিঙ্ক থেকে কেমন যেন হয়ে যাচ্ছে। বেশি দিন থাকে না এটা পিঙ্কটা। ওইটা আমাদের বাসার রোড, সোজা গেলে চলো ওইটা দিয়ে যাই। দেখেন কাঠের বেড়া, সব জায়গায় হচ্ছে কাঠের বেড়া, এইভাবে চলছে। ও, ওই দিন আমরা এই মোড় পর্যন্ত আসছিলাম, তাই না? ও, তাহলে তো সহজ আসা যাওয়াটা। আমাদের দুজনের ছায়াটা দেখো। দেখতে দেখতে আমরা বাসার সামনে চলে আসছি। কিক কিক।
আমরা আমাদের বাসার সামনে চলে আসলাম, অনেকটুকু জায়গা আপনাদেরকে দেখালাম, আমি নিজেও হাঁটলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখার জন্য। অনেক বাসার সামনে যে ছবি তুললাম, ভাবটা এরকম। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, সবাই দোয়া রাখবেন। দেখেন ঘাসের একটা বাসার সামনে, দেখেন কি সুন্দর, মানে এইটা দিয়েই মনে হয় যে মানে সারাদিন ঘাসগুলির দিকে তাকায় থাকি। বাসার সামনে একটা গাছ, সুন্দর এই যে ঘাস। এখানে কিন্তু গাড়িটা ইচ্ছা করলেই, এই যে গাড়িটা রাস্তায় দেখেন কতগুলি গাড়ি পার্কিং করে রাখছে, কিন্তু ইচ্ছা করলেই ঘাসের উপরে গাড়িটা উঠাতে পারবে না, কারণ এটা গভর্নমেন্টের নিষেধ। এইটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাসার সামনে এরকম খালি জায়গা থাকবে, ঘাস থাকবে, হ্যাঁ, মানে খালি থাকতে হবে জায়গাটা, কোনো গাড়ি উঠানো যাবে না। এখানে ইচ্ছা করলেই আপনি খেলতেও পারবেন না, কারণ এখানে খেলার জন্য ব্যাকইয়ার্ড আছে, ব্যাকইয়ার্ডে জায়গা আছে, ওখানে খেলবে। এই সিস্টেমগুলো না অনেক চমৎকার, মানে দেখার মতো, এবং এগুলি আসলেই মানে একটা জাতিকে কীভাবে মানে মানে একটা জাতি থেকে আমাদের কত শেখার আছে। আমি হাঁটছি, দেখেন ঘাস আর শেষ হয় না, ঘাস আর শেষ হয় না, চমৎকার। এবং প্রতিদিন ঘাস কাটে, ঘাসের মধ্যে তারা পানি দেয়। এইটা হচ্ছে বাসায় ওঠার জন্য, এরকম সবার বাসায় এরকম জায়গা আছে। আর প্রত্যেকের বাসার সামনে শুধু এরকম ঘাস, খালি ঘাস থাকবে, খালি ঘাস দিয়ে আপনি, খালি ঘাস থাকবে, এবং এটার মধ্যে কোনো গাড়ি উঠানো যাবে না বা খেলা যাবে না। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, দোয়া রাখবেন। এরকম ঘুরি যাতে ঘুরি ফিরি খাই। ঘুরি ফিরি একটা চ্যানেল আছে ইউটিউবে, ওইটার নাম হচ্ছে ঘুরি ফিরি খাই। তো আমাদের অবস্থা হচ্ছে এটা, আমরা আমাদের অবস্থাটা ওইরকম, এখন ঘুরি ফিরি খাই, কাজ নাই কর্ম নাই, ঘুরি ফিরি খাই, আর ছবি তুলি, ভিডিও করি, রান্না করি। ঘুরি ফিরি। আসলে আমি একটা কথা বলি আপনাকে, ভারতে একটা দম্পতি আছে, ওনারা বয়স হবে 70 কম না এখন আর কি। ওনারা ভদ্রমহিলা এবং ভদ্রলোক চা বানায়, চা বিক্রি করে, একটা ছোট্ট একটা স্টল আছে। কিন্তু ওনারা আমেরিকা, ইউরোপের অনেক দেশ অলরেডি ঘোরা হয়ে গেছে। এটা কীভাবে হয়েছে জানেন? ওরা যখনই চা বানায় প্রত্যেক দিন ওরা একটু একটু করে টাকা জমানোর পরে তারপরে বছর শেষে ওরা মোটামুটি একটা টাকা তৈরি করে। ভারতের তো ওরা তো আমাদের মতো বোঝেনি যে ইচ্ছা মতো ওইভাবে, হ্যাঁ। তো ওরা ওই ভ্রমণটাতে এখন পর্যন্ত ওনাদের ভ্রমণ চালায় যাচ্ছেন, এবং এভাবে ওনারা খরচ করেন। আর এই সোফাটা দেখো, আমরা দেখে গেছিলাম অনেকদিন আগে, কিন্তু কেউ নেয় নাই এখন পর্যন্ত। আসলে পুরনো জিনিস কোথাও কেউ নিতে চায় না। এটা এখন আমাদের দেশের কালচারও হয়ে গেছে যে পুরনো জিনিস কেউ নিতে চায় না, আর নেওয়া উচিত, দেওয়া উচিত না, আমি মনে করি। এই জিনিসগুলোর মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকে, যার কারণে একটা সময় ছিল। যাই হোক, আমি সবসময় আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, এটাতেও বলছি যে একটু একটু করে টাকা জমিয়ে ওই নেক্সট জেনারেশন কী খাবে ওইটার জন্য না রেখে নিজেরা একটু আনন্দ করেন। অ্যাটলিস্ট এশিয়ার কান্ট্রিগুলিতেও যদি যান শিক্ষার জন্য, অনেক কিছু শেখার আছে, দেখার আছে, শান্তির আছে, বোঝার আছে। তখন মনে হয় সৃষ্টিকর্তাকে আরও বেশি বেশি স্মরণ করতে ইচ্ছা হয় যে এত সুন্দর পৃথিবী আল্লাহ তৈরি করেছেন। আমরা শুধু বাংলাদেশটাই দেখি, বাংলাদেশের মধ্যে হইচই, অরাজকতা আছে। অনেকের ধারণা যে আপনার ভুটান অনেক দরিদ্র দেশ, আসলে এটা অনেক একটা ভুল ধারণা। ভুটানে গেলে তারপরে বুঝতে পারবেন যে, মানে অবশ্যই অনেকেই গিয়েছেন, যারা যান নাই বুঝতে পারবেন যে ওরা আসলে অনেক ধনী। এমনিতে ওরা চলাফেরায় অনেকে ওদের মানে একই ধরনের কাপড় পরে বলে মনে হয় যে ওরা অনেক দরিদ্র, আসলে কিন্তু সেরকম না। ওদের প্রত্যেকের বাসায় একটা দুইটা করে গাড়ি আছে, এবং মোটামুটি বেশ সলভেন্ট ওরা। এবং এত সুন্দর দেশ, মাত্র 7 লাখ মানুষ, এত বড় দেশ, কিন্তু মানুষ নেই, কিন্তু খুব নিয়মের মধ্যে সব কিছু। তো আমরা গেছি অনেক আগে, তো আমাদের মানে এত ভালো লাগছে ভুটান যে। আর এটা চায়নার একেবারে পার্শ্ববর্তী দেশ, যার কারণে ওদের কালচারটা অনেকটা চায়নার কালচার পড়ে যায়, খাবার দাবার সব কিছু, যার কারণে আমি বলবো যে সবাই আমরা যেমন আমি বলি আর কিছু, সবাই বলে যে ও আপনার তো টাকা আছে সেজন্য গেছেন। না ভাই, আমারটা আপনি জানবেন না যে আমি কিভাবে আসি, টাকাটা অন্য হিসাব। আমি বলবো যে ইচ্ছা থাকতে হবে, আসল কথাটা হচ্ছে ইচ্ছা থাকতে হবে। টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ম্যানেজ করবে। বাট আপনার যদি ইচ্ছাই না থাকে, আপনি যদি ঘরে বসে বসে খালি ওই ইউটিউবে দেখেন আর প্ল্যান করতে থাকেন, তাইলে হবে না। আপনার ইচ্ছা থাকলে বের হয়ে যেতে হবে, ইচ্ছা থাকলে রাস্তা বের হবেই।
ইচ্ছাই যদি না থাকে তাহলে আরেকটা রাস্তা হচ্ছে বের যে হবে। আমরা যেটা করি যে শুধু জমি কিনি, বাড়ি কিনি, নেক্সট জেনারেশন কি খাবে, এটা আল্লাহ বলছে রিজিক দিয়ে পৃথিবীতে সবকিছু পাঠাইছে। সো এটা কোনো প্রয়োজন আছে, বাট হ্যাঁ, এটার টাকারও তো অবশ্যই প্রয়োজন আছে, জমানোরও প্রয়োজন আছে, রাখারও প্রয়োজন আছে, বাট এটা যাতে এক্সট্রিম পর্যায়ে না করে আমরা বরং নিজেদেরকেও একটু আনন্দ দেই, নিজেদেরও একটু স্বাচ্ছন্দ্য দেই। এবং বিভিন্ন দেশে যদি আপনি মানে ছোটোখাটো দেশগুলোতে ঘুরলে দেখবেন অনেক কিছু শেখার, বোঝার এবং আনন্দ পাওয়ার মতো বিষয় আছে আর কি। আর এই বিষয়গুলো হচ্ছে আমরা খুব একটা বাংলাদেশিরা খুব একটা মানে মাথায় নেই না। এখন একটা মানে রিচ ম্যানরা বাংলাদেশে দেখা যায় যে ঈদ করতে চলে যায়, শপিং করতে চলে যায় বিভিন্ন দেশে, কিন্তু মিডিয়াম ফ্যামিলির যারা আছে তারা চাইলেই নেপাল, ভুটান, মালয়েশিয়া এগুলো যেতে পারে ইচ্ছা করলে, বা আমরা পারি ইচ্ছা করলে যেতে। তো আমার মনে হয় কি, যদি সামর্থ্য থাকে, আমি বলবো না যে জোর মানে আমি এসছি দেখে আপনাদের আসতে হবে, নট দ্যাট। আমি বারবারে বলছি, আমি ক্ষমা চাচ্ছি আগে। আমি শুধু বলবো যে আল্লাহর সৃষ্টিটা দেখার জন্য আমার মনে হয় কয়েকটা দেশে যদি সম্ভব হয়, পসিবল হয়, আপনার সামর্থ্য থাকে, তাহলে ঘুরে আসেন। আর মানে হ্যাঁ, তবে যদি কেউ মনে করে যে না আমার সন্তানদেরকে অনেক লেখাপড়া করতে হবে, বাকি জীবনটা পড়ে আছে, তারা না পারলে তো কিছু করার নাই। আর সন্তানদেরকে পাঠানোর পরেও যদি মনে হয় যে বয়স আছে, তাহলে একটু ঘুরে আসেন। আমার যেমন এখন আর বয়স নাই ঘোরার মতো। যখন সময় ছিল তখন হয়তো টাকা ছিল না, আবার যখন টাকা ছিল কিন্তু ঘোরার মতো জব করতাম, সময় পাইতাম না, বাচ্চা বড় করতে হবে, সব কিছু মিলে এখন বাচ্চাদেরকে পাঠাইছি, এখন নিজেরাও আসছি। বা আগেও আমরা গিয়েছি অনেক জায়গায়, ছোট ছোট কান্ট্রিতে। অফিসের কাজে আমি গিয়েছি বেশিরভাগ, আর ঘুরতে গিয়েছি আমি 4-5টা দেশে। তো এই জন্য বলবো আর কি, যে যদি অল্প টাকার মধ্যেও ঘোরা যায়, যদি আপনার ওই রকম ইচ্ছা থাকে। তো সবাইকে ধন্যবাদ, বাসায় চলে আসছি। একটু আপনাদেরকে দেখাই মাঝে মাঝে আর কি সব কিছু। আমি আশা করব যে আমার ভিডিও দেখে বা আমার দেখে কমেন্ট করবেন, জানতে চাবেন, অফকোর্স আনসার করব। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।